আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক সুখে শান্তিতে হেফাজতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ভালো রাখুক, এই আশা করে আমার আজকের ব্লগটি শুরু করেছি। তো আমি আল্লাহর রহমতে ভালোই রেখেছেন, তবে একটা মনের কষ্ট ছিল। গত কয়েকদিন কোথাও যাব কিন্তু যাওয়াই হয়নি, এজন্য একটু মন খারাপ ছিল। তো যাওয়া হয়নি, এই কারণেই আসলে বলবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। যেদিনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সেই সময়ে বৃষ্টি চলে এসেছে। ঈদের পরে কিন্তু সকাল বিকাল দুই বেলাই বৃষ্টি হচ্ছে, যার কারণে আর বৃষ্টি হলে তো ভালোই লাগে না কোথাও যেতে। তো এই কারণেই যাওয়া হয়নি। যাই হোক, আমরা একসাথে কোথাও যাব এরকম করতে করতে আমার হাজব্যান্ডেরও বাড়িতে যাওয়া 2 দিন ফিসেই গিয়েছে। তো আজকে বাড়িতে চলে গিয়েছে, মানে বিকেলে আমার ছেলে মুত্তাকিকে নিয়ে। তো এখন আমি আর মুনতাসির বাসায় একদমই একা। তো এখন রাত্রিবেলার খাবার দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করেছি। তো আজকের এই শুরু করা থেকে কালকে দুপুর পর্যন্ত আমার আজকের ভিডিওটি চলবে। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন আমার ব্লগটি। তো আমি এখন দুপুরে খিচুড়ি রান্না করেছি, মানে আগের একটু গরুর মাংস ছিল, তো সেটা দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি। তো মুনতাসিরের এখন খিদা লেগেছে, বললো যে আম্মু খাবার দাও। তো একটা ডিম ভেজে, মানে দুজনের জন্য 2টা ডিম ভেজে নিচ্ছি। আমারও খিদে লেগেছে, 10টা বেজে গেছে প্রায়। তো ডিম ভাজতে গিয়ে এখন দেখি যে ফ্রাইপ্যানে ডিম ভাজতে গিয়ে ডিমের 12টা বেজে গেছে। কারণ গত কয়েকদিন এই ফ্রাইপ্যানে রুটি মানে সেঁকতে সেঁকতে মানে হয়ে গিয়েছে, তাওয়ার মতো হয়ে গিয়েছে, যার কারণে রুটিগুলো ডিমগুলো আর উঠতেছে না। তো যাই হোক, ভেঙে একাকার হলেও খেতে তো হবে। যদিও সুন্দর না হয়েছে, তবে খিচুড়ির সাথে এই মচমচে ডিম খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। মানে মাঝে মধ্যে যেরকম হয় আর কি। তো এটা হাঁসের ডিমগুলো আবার একটু খেতে গ্রান লাগে, আমার ভালোই লাগে। তো দুজনের জন্য 2টো ডিম আর খিচুড়ি, রাতের খাবার এটাই ছিল। তো একটু ওই যে বেসিংয়ে টুকিটাকি আছে, এগুলো খেয়ে এসে গুছিয়ে রাখবো, সকালে আর যে খালা আসে দোয়া পাটলা করার জন্য। সারাদিনেরগুলো আসলে ধুয়ে রেখে দিই আমি, জমাই না সব প্লেট বাটিগুলো। তো শুধু রাতের মানে প্লেট বাটিগুলোই রেখে দিই, অল্প একটু থাকে। তো সকালে খালা এসে 3 কাজ করে, দোয়া পাটলা করে আর হচ্ছে ঘর মুছে, আর একটা কাজ টুকিটাকি যখন যেটা থাকে করাই আর কি। তো হ্যাঁ, আমরা এখন খেয়ে ইনশাল্লাহ রাতের চ্যাপ্টার ক্লোজ করব। তো মুনতাসিরকে এখন খাবার দিচ্ছি, ও ড্রয়িং করতেছে বসে বসে, আর ড্রয়িংয়ের পাশাপাশি টিভিও দেখতেছে। পড়েছে স্কুলের পড়া, আসলে স্কুল বন্ধ থাকলে পড়া তো অত বেশি নাই, তারপরেও যতটুকু পড়ার পড়েছে। যে ও আর্ট করতেছে, আসলে ইউটিউবে একটা আর্ট কম্পিটিশান আছে, এটার উপরে অনেক বড় গিফট দিবে এটা দেখে, তো এটা অ্যাটেন্ড করবে। তো এখানের সাবজেক্ট হচ্ছে যত বড় বড় আর্টিস্টরা আছে তাদেরকে নিয়ে একটা ডেমো টাইপেরই কিছু আর্ট করা। তো সেখানে বই, খাতা, কলম, রাবার, পেন্সিল এরকম ইয়েগুলোর ও থিম রেখেছে, যেহেতু আর্টেরই বিষয়। তো ওগুলো নিয়ে ও আর্ট করে এগুলোকে এখন রাব করে নিয়েছে, তারপরে আরও 2-1বার রাব করবে, করে তারপরে কালার করবে ওর প্ল্যান আর কি। কালার করে তারপরে এটাকে সাবমিট করবে ইউটিউবে, যদি আল্লাহ কবুল করেন। হয়তো আপনারা দোয়া করবেন ওর জন্য, ও যদি গিফটটা পায় অনেক খুশি হবে, উৎসাহ পাবে এই আর কি। আসলে গিফটে এখানে পাওয়াটা অনেক মুশকিল, কারণ ইউটিউবে তো সারা বিশ্বের মানুষ অ্যাটেন্ড করবে, এখানে ছোট বড় সবারই মনে হয় আছে, মানে সুযোগ আছে আর কি। তো যাই হোক, তারপরে ও চেষ্টা করতেছে, আল্লাহ সফলতা দান করুক, এটাই দোয়া সবার কাছেও চাই। 25 তারিখের ভিতরে ও এটা জমা দিতে হবে, এর জন্য একটু করতেছে, চেষ্টা করতেছে। তা আমি এই যে খিচুড়ি ওকে ইয়েতে দিয়ে, সোফায় দিয়ে আমিও রুমে চলে এসেছি, কারণ বাসায় কেউ না থাকলে ডাইনিংয়ে খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তো এই জন্য রুমে এসে বসেই খাচ্ছি একা একা আর কি। তো যাই হোক, এখন রাত তো আল্লাহর মেহরবানিতে ভালোই কাটিয়েছে, ভয়ে ভয়ে যদিও ছিলাম। এখন সকালবেলা
সকালবেলা উঠে একটু ভাজি করেছি, অল্প একটু ভাজি করেছি। আর গতকালকেরও একটু ভাজি ছিল, সেগুলো নিয়েছি। দেখি কোনটাতে ভালো লাগে। আর চাউলের গুঁড়ি আর আটা দিয়ে একটু রুটি বানিয়েছি। তো আজকের ভাজিটা যদিও দেখতেও ভালো লাগছে না, খেতেও এত বেশি মজা হয়নি, জানি না কেন হয়েছে এরকম, মাঝে মধ্যে যা হয় আর কি। তো এখানে আসলে মনে হয় কলা দেওয়াতে, কলা, তারপরে কাঁকরোল, আলু, এই তিনটে সবজি দিয়ে করেছি, কিন্তু এত বেশি ভালো লাগেনি আজকের ভাজিটা। তো আমি একটা রুটি খেয়ে উঠে গিয়েছি, মানে একটা রুটি খেয়েছি, ভালো লাগেনি বিদায়। তো একটু চা খাবো, চাটা বসিয়ে এসেছি, দেখতেই পেরেছেন। চা না খেলে সকালবেলা আসলে সারাদিনের কাজে করতে, মানে কাজ করতেই ভালো লাগে না, মনে হয় শক্তি লাগে না এরকম। তো চাটা করে এনেছি, এখন বসে বসে খাচ্ছি। আর খালা ওনার কাজ করতেছে, মানে ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর মুছে চলে যাবে। তা আমি এদিকে একটু সামনের জানালাগুলো খুলে দিচ্ছি, সামনের রুমটা একটু মানে সোফা টোফা একটু ঝাড়া দিব। আর জানালার পাশে এসে দেখি একটু রোদ যদিও দেখা যাচ্ছে, এমনিতে ঘরে গরম খুব লাগতেছে, কারণ খুব মেঘ ধরেছে, মানে আকাশে মেঘ, এমনি একটু হালকা রোদ আছে। তো অনেকেই কাপড় চোপড় চাদর মেলে দিয়েছে শুকাতে, এই যে মেঘ আকাশে। তো দেখে আসলে বুঝতেছি যে গরম কী কারণে লাগতেছে। যখনই মেঘ ধরে তখনই কিন্তু অনেক বেশি গরম লাগে। তো এই যে আমার হাজব্যান্ড কী করেছে, শোপিসের উপরে টুপি লাগিয়ে দিয়েছে। তো এগুলো একটু গুছাবো, সামনের রুমটা একটু ছোটোখাটো গুছানো আর কি, ঝাড়া দিয়ে দিব খালা যখন মুছবে তার আগ দিয়ে। তো ফ্যানটা অফ করে আমি মুনতাসিরকে উঠানোর জন্য যাচ্ছি, 10টা বেজে গেছে, ও এখনও উঠতেছে না। তো আসলে স্কুল না থাকলে বাচ্চারা রাতে ঘুমায়ও দেরিতে, উঠেও সকালে দেরিতে, এটা একদম বদ অভ্যাস। তো কী করা আসলে, ছেলেরাও অলস হয়ে যায় স্কুল পড়াশোনা না থাকলে, বাচ্চারা। তো এটা ও রান্নাটা উঠিয়ে বসে তারপরে আর্টটা করেছে, ওর আর্ট খাতাও এখনও টেবিলে আছে। তো আমি এর ভিতরে খালা ওনার মোটামুটি কাজগুলো শেষ করেছে, আমি এই রুমটা মুছে নিয়েছে, আমি এই জন্য গ্লাসগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ ধুলাবালি আসে, ভালো লাগে না। আর একা একা বৃষ্টি আসলেও রুমের ভিতরে পানি ঢুকবে, সেজন্য। তো এই রুমটা মোছা হয়েছে, এই জন্য আমি ফ্যানটা অফ করে দিয়েছি। মুনতাসিরকে উঠাচ্ছি, ও ঘুম থেকে উঠে গেলে আসলে ওর নাস্তা খাওয়ানো, ওর যে কাজ আছে ওগুলোও করাবো, ওকে দিয়ে আর্টটা আর একটু কমপ্লিট করা। তো এই যে অলসতা, এখনও ঘুম ফুরে নাই, উঠবে না উঠবে না বলতেছে। গুলো গুলো ঘুম, ঘুম আর ঘুম। এখন রাতে ঘুমাইতে বললে ঘুম দেরিতে আসে, আর সকালে উঠতে চায় না। তো বারান্দা না আসলে তো ভালোই লাগে না, দরজাটা খুলে দিয়েছি। তো একটু গাছগুলো দেখতেছি, পানি দিব সকালবেলা এখন। তো আমার এটা হচ্ছে, এই ফুলটার নামটাই আমি ভুলে যাই সব সময়। এটার নাম হচ্ছে অপরাজিতা। অপরাজিতার দুইটা কালারই আছে, বাট আমি এটা যেটা ব্লু কালার সেটাই আমার। তো অনেকগুলোই ধরেছে, তো একটু এটার আগাটাকে ঠিক করে দিচ্ছি গ্রিলের সাথে। একটু টুকিটাকি গাছগুলো দেখতে, মানে একটু নাড়াচাড়া করতে ভালোই লাগে। এখানে অনেকগুলো ফুল ধরেছে, সেগুলোও দেখতেছি। কারি গাছে কেমন যেন পোকা ধরেছে সাদা সাদা, তো এগুলো আমি ভেঙে ফেলে দিচ্ছি, আর গাছগুলোতেও পানি দিচ্ছি। আমার গাছ নিয়ে আসলে নাড়াচাড়া করতে খুবই ভালো লাগে, গাছের সাথে থাকা, মানে গাছের পরিচর্যা করা, এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। অনেকেই পাখি, তারপরে বিড়াল, এগুলো পছন্দ করেন, এটা অনেকেরই শখ, কিন্তু আমার ওগুলো ভালো লাগে না। যেগুলোতে আসলে ময়লা হবে বা জীবাণু ছড়াবে, সেগুলো আমার ভালো লাগে না।
আর এই গাছগুলো ময়লা হয়, এটাতেও যে হয় না তা না, তারপরেও গাছের যে সবুজ প্রকৃতি সেগুলো মিলিয়ে আমার খুব ভালো লাগে। তো আমি একটু মরা পাতাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি, এগুলোকে খুলে খুলে উঠিয়ে, কারণ এগুলো ফেলে দিলে কিন্তু গাছগুলো আর একটু সতেজ হয়, জায়গা জায়গা পায়। তো এখন আমার রান্না বাকি আছে, রান্না করব। রান্নাটা হচ্ছে আজকে গরুর মাংস রান্না করব আর পোলাও রান্না করব। তো এটা সহজ রান্না। তো গরুর মাংস সকালে একদম ঘুম থেকে উঠিয়ে ভিজিয়েছি, বাট এখনও মানে অনেক আরেকটু আগেও দেখেছি এসেছি ঝোলেনি, মানে বরফ ছাড়েনি। তো একটু পরে গিয়ে এগুলো কুটে রান্না করব। তো এর ভিতরে খালাও চলে গেছে, খালার কাজ শেষ। আসলেও কাজগুলো গুছানো থাকলে আর করতে দেরি হয় না, চলে গিয়েছে উনি। তো আমি আবারও চেষ্টা করতেছি মুনতাসিরকে একটু উঠানোর জন্য, একটু উঠে যাক, উঠে গেলে আসলে ও বদভ্যাস হয়ে যায়, সকালে বেশি ঘুমালে এটা আস্তে আস্তে বদভ্যাস হয়ে যায়, এই জন্য। তো এখন উঠে গিয়েছে মুনতাসির, উঠে ও ড্রয়িং নিয়ে বসেছে। তো আমি ওর রুমগুলো আগেই গুছিয়ে রেখেছি। তো এখন আমার খাটে, হ্যাঁ, ওর আব্বু যেহেতু নেই আমার সাথে, তো ঘুমিয়েছিল। তো এখন ওর কাঁথা আর বালিশ, কোল বালিশ এগুলো এনে এখানে রেখে দিচ্ছি ওর খাটে। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে। গরুর মাংসটা আমি মানে ইয়ে থেকে উঠিয়ে একটু টুকরিতে রেখে দিয়েছি, এর ভেতরে ওগুলোকে কুটতে হবে, একটু বড় বড় পিস, যার কারণে একটু, হ্যাঁ, একটাকে 2 টুকরার মতো করে নিতে হবে এই জন্য। তো এই যে বেসিংয়ে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে উঠিয়ে রেখেছি। তো এখন আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি, একটু ছোট করে কেটে, মানে এগুলো অনেক বড় বড়, 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর যে উপরের চামড়া বা অতিরিক্ত চর্বি সেগুলো মানে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি একটু বলবো, আমাকে অনেক সুন্দর সুন্দর আপনার কমেন্ট করেন যে আপুরা, আমি দুজনের নাম আজকে উল্লেখ করব। আমি ধীরে ধীরে অনেক আপুদেরই নাম বলবো ইনশাল্লাহ। তো একজন হচ্ছে আমার অনেক প্রিয় আপুমণি, সেটা হচ্ছে মাহমুদা আক্তার আপু। উনি মানে একদম শুরু থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার ব্লগের প্রায় শুরু থেকে, আমি বলবো। তো এত সুন্দর ওনার আন্তরিকতার কথা এবং উৎসাহিত কথা আমার খুব ভালো লাগে। আল্লাহ ওনাকে অনেক বেশি যা দান করুন। আর হচ্ছে আরাফাত রিফাত আপু, উনিও ওনার এটা হচ্ছে কার আইডি আমি জানি না, উনি আরাফাত রিফাত আইডি থেকে আমাকে কমেন্ট করেন। তো এই আপুটাও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। সব আপুরাই করেন, অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো কমেন্ট করেন। যেহেতু নামগুলো বলছি, আপনাদের কথা বলছি, অন্যদের কথা না বললে হয়তো অন্য আপুরা একটু মন খারাপ করতে পারেন। তো আপুরা সরি, আমি আস্তে আস্তে সবারই নাম বলবো। আরেকজন হচ্ছে কি যেন নাম, এখন ভুলেই গেছি। আসলে আমি ধীরে ধীরে বলবো, আজকে দুজনের নাম বলেছি, আরাফাত রিফাত আপু আর হচ্ছে রাহিমা আক্তার, না সরি, মাহমুদা আক্তার আপু। তো আপনাদেরকে আল্লাহ অনেক অনেক সুস্থ রাখুন, ভালো রাখুন, সুখী করুন, এই দোয়া করি। তো আরেকজন আপু আমাকে গত কয়েকদিন আগেই একটু বলেছেন, রিকোয়েস্ট করেছেন প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় একটু দেখাতে। তো আজকে সেটাই দেখাচ্ছি। তো এটা হয়তো কমন বিষয়, সবাই পারি, তো যারা পারি না তাদের জন্য আসলে এই বিষয়টা আমি বলবো। আমি যখন প্রেশার কুকার নতুন কিনেছি বা নতুন দেখেছি, তখন আমি নিজের কথাই বলবো, অন্যদের কথা না বলি। তখন আমিও অনেক মানে চিন্তিত হয়েছি কিভাবে রান্না করতে হয়, কিভাবে এটা ইউজ করতে হয়।
তো যারা নিকট আত্মীয় তাদেরকে যাদের বাসা ছিল, তো অনেক সময় লজ্জায় বলতেও পারিনি, তো খুব হেকমতের সহিত তারপরে খুব টেকনিক করেই আমি শিখে নিয়েছি। তখন আর কি, তখনের কথা। এখন তো মানে ইউজ করতে করতে অনেক কিছু অনেক সময় অভিজ্ঞতা এসে যায়। তো সেটাই, তো সেজন্য বলছি যারা নতুন তাদের আসলেই জানা দরকার। এগুলো হচ্ছে যখন নতুন কোনো কিছু ইউজ করবে তখন জানার কোনো শেষ নাই। যারা জানি তারা তো আল্লাহর রহমতে ভালো, এটা ঠিক আছে। তো এখন আমি রেসিপিটা আসলে আমরা যেভাবে গরুর মাংস এমনি পাতিলে রান্না করি, যা যা উপকরণ দেওয়া, গরুর মাংস এর মশলা, তারপর গরম মশলা, জিরা, ধনিয়া, তারপরে গরম মশলাগুলো মানে গোটা, আদা, রসুন, হলুদ, মরিচ পরিমাণ মতো, যতটুকু মাংস ততটুকু পরিমাণ মতো দিয়ে আমি প্রথমে তেল, সয়াবিন এবং সরিষার তেলটা দিয়ে গরম করে তারপর মাংসগুলো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। স্বাভাবিক যেভাবে আমরা পাতিলে রান্না করি আমি এই এক পদ্ধতিও করি, আবার একদম সব কিছু মেখে তারপর প্রেশার কুকারে দিয়ে তখন ওইভাবেও করি, যখন যেভাবে আসলে ইচ্ছে করে আর কি, মনের ব্যাপার। তো মশলাগুলো কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ওই আপুটা যদি আজকের ব্লগটি দেখেন তাহলেও হয়তো উনি ওনার যে প্রশ্ন ছিল বা জানার ছিল হয়তো জানতে পারবেন। তো এইভাবে প্রেশার কুকারে রান্না করলে খুবই মানে ভালো হয়, আর মাংসটা খুব নরম হয়ে আধা ঘন্টাও লাগে না, প্রায় 20 মিনিটের ভিতরে সুন্দরভাবে গলে যায়, সুন্দর খেতেও ভালো লাগে নরম হলে। দাঁতেও ঢুকে না আর কি, যাদের দাঁতে ঢুকার সমস্যা আছে আমার মতো। আমার হাজব্যান্ডেরও সমস্যা খুব, মানে একটু মাংস খেলেই কীভাবে যে দাঁতে ঢুকে যায়, তখন খুব সমস্যায় পড়ে যায়, ব্যথা করে। তো আমি একটু ঢাকনা, এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনাই মানে ফানি ছাড়া মশলা দিয়ে এমনি ঢাকনাটা উপর দিয়ে দিয়ে রেখেছি। তো এখন পানি বেরিয়ে, মাংস থেকে পানি বেরিয়ে যে অনেকগুলো পানি উঠে এসেছে, তো এর ভিতরে আমি লবণটা চেক করে একটু লবণ দিয়েছি, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে 2টা শীষ দিয়েছি। তো শীষের বিষয়টা আসলে যে আওয়াজটা হয় সেটা এক এক প্রেশার কুকারে এক একটা মানে এক এক রকমের হয়, কখনো বেশি নেই কখনো কম নেই। তো এটা 1-2 বার ইউজ করার পরে বোঝা যায়। আমার এটাতে 1-2 বার করলে কিন্তু অনেক সুন্দর নরম হয়ে যায়, যার কারণে আমি 2টা দিয়েছি, আর বেশি লাগবে না। যে আমি খেয়েও দেখতেছি সব ঠিক আছে কিনা। তো এই যে সুন্দরভাবে আমার নরম হয়ে গিয়েছে গরুর মাংসটা। এখন আমার মুনতাসিরকে আমি দিচ্ছি, ও ঘুম থেকে উঠে আর একটা মিষ্টি দিয়ে একটা রুটি খেয়ে নিয়েছে, আর অন্য কিছু দিয়ে খাবে না, ডিম দিয়েও খাবে না। ও গরুর মাংস হলে তখন মাংস দিয়েই খাবে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে জানি না, টুকিটাকি এই যে আমার নিত্য কাজগুলো দেখিয়েছি, ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।